गुड मॉर्निंग स्टूडेंट। आज के हमारे आलोचनार विषय क्लास 10 सपुष्पक उद्भिदेर যৌন জনন और অল্টারনেশন অফ জেনারেশন মানে যৌনক্রম और বৃদ্ধি और विकास। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে। তো লেট উই হ্যাভ স্টার্ট রাইট নাও। দ্যাট ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমাদের একটুখানি একটু মেমোরিটা রিক্যাপচুলেট করে নিতে হবে যে ফুলের আমরা জানি যে চারটে অংশ কী কী। এক হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর একটা হচ্ছে গর্ভকেশর চক্র। এর মধ্যে আমরা বৃতি আর দলমণ্ডলকে সাহায্যকারী স্তবক বলে থাকি, আর পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুটোকে আমরা অত্যাবশ্যকীয় স্তবক বলে থাকি। তো কেন বলে থাকি না, বৃতি আর দলমণ্ডল হচ্ছে গাছের ক্ষেত্রে জননে সাহায্য করে, সেই জন্য ওদেরকে বলা হচ্ছে যে সাহায্যকারী স্তবক, ওরা সরাসরি জননে অংশগ্রহণ করছে না। আর পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এরা যথাক্রমে পুংরেণু এবং স্ত্রী ডিম্বক উৎপন্ন করে ওখান থেকে তোমার জননে অংশগ্রহণ করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি যে অত্যাবশ্যকীয় স্তবক। এবার এইখান থেকে অর্থাৎ এটা হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। এবার এখান থেকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদেরকে পরাগযোগটা বুঝে নিতে হবে। পরাগযোগ বা পলিনেশন কাকে বলছি না, পরাগযোগ বা পলিনেশন হচ্ছে যখন একটা ফুলের পরাগের সঙ্গে অপর পরাগের সংমিশ্রণ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পরাগযোগ পদ্ধতি, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কী কী? একটা হচ্ছে স্বপরাগযোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইতর পরাগযোগ পদ্ধতি। আমরা স্বপরাগযোগ কাকে বলছি? স্ব মানে কি? দন্ত স্বয়ে বয়ে স্ব, সমানে নিজস্ব। তাহলে একটা ফুলের পুংকেশরের বা পুংদণ্ড থেকে উৎপাদিত যে তোমার রেণু, পুংরেণু, সেটাই যখন তার ফুলের মধ্যেই নিষিক্তকরণ করছে, অর্থাৎ একই ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে, তখন তাকে আমরা বলছি স্বপরাগযোগ পদ্ধতি। অথবা একই গাছের অন্য ফুলের মধ্যে, গাছটা একই, অন্য ফুলের মধ্যে যখন পরাগযোগ সম্পন্ন হচ্ছে তখন তাকে আমরা বলছি স্বপরাগযোগ পদ্ধতি। আদারওয়াইজ অল্টারনেটিভলি আবার যদি বলতে হয় যে ইতর পরাগযোগ পদ্ধতি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি না, একটা গাছের ফুলের থেকে পরাগ যখন একই প্রজাতির অন্য ফুলকে গিয়ে নিষিক্তকরণ করছে তখন আমরা তাকে বলছি ইতর পরাগযোগ পদ্ধতি। তো এই হচ্ছে সিস্টেম। এবারে এই দুটো এখান থেকে আরেকটা জিনিস আছে কি, সেটা হলো যে তোমার বিভিন্ন প্রকারের তোমার পরাগ সংযোগ জন্যে যে বাহকগুলো, যেমন ধরো প্রথমত হচ্ছে বাহক হচ্ছে যারা পরাগ সংযোগ করায় তাদেরকে বলছে বাহক। এবার এর মধ্যে ধরো মৌমাছি, ছোটো ছোটো পতঙ্গ এগুলো পড়বে। এছাড়া বায়ু পরাগী, বাতাসের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয়। জল পরাগী, জলের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয়। পতঙ্গ পরাগী, পতঙ্গের মাধ্যম দিয়ে সম্পন্ন হচ্ছে। এইভাবে যখন পক্ষী পরাগী, পাখির মাধ্যম দিয়ে সম্পন্ন হচ্ছে তখন এগুলো হচ্ছে। এইভাবে এদের এক্সাম্পলগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে বায়ু পরাগী উদ্ভিদের নাম বা তোমার এইভাবে আর কি, যে পতঙ্গ পরাগী উদ্ভিদের নাম, এইভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসবো সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়া বলতে বেসিক জিনিসটা হচ্ছে এরকম যে একটা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। আমি এখানে পিকচারটা আগে থেকে রেডি করে রেখেছি তোমাদের জন্য। তো এই পিকচারটা তোমাদের কিন্তু আঁকতে হবে। এই পিকচারটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে আঁকা প্র্যাকটিস করবে। এখানে ব্যাপারটা কীরকম হয় দেখো, প্রথমত হচ্ছে এখানে ওপরে যেগুলো দেখানো হয়েছে, তোমরা বই খুলবে, বইতেও আছে আর এখানে বোর্ডেও তোমরা দেখতে পাচ্ছ। এই ওপরে যে পরাগরেণুগুলো আছে, এই পরাগরেণু এখান থেকে এই যে ছোট ছোট নালিকা তৈরি হয়েছে, এটা বলছে পরাগ নালিকা। তো প্রথম কথা হচ্ছে এই পরাগরেণু এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। এই যে গর্ভমুণ্ডে এখানে স্থানান্তরিত হলো, পরাগরেণু ওপর থেকে এসে গর্ভমুণ্ডে স্থানান্তরিত। এই স্থানান্তরের পরে পরাগ নালিকার মধ্যে দিয়ে এটা পুংগ্যামেট আস্তে আস্তে করে নিচের দিকে চলে গেল, অর্থাৎ গ্যামেট উৎপাদন হলো, এবং তারপরে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটলো বা নিষেক হলো। এর ফলে তৈরি হলো জাইগোট। সেখানে বা তার ডেভেলপমেন্টের ফলে তৈরি হলো ভ্রূণ। ভ্রূণের ডেভেলপমেন্টের ফলে মানে ভ্রূণ পরিবর্তিত হয়ে ক্রমান্বয়ে বীজ, তারপরে আস্তে আস্তে করে নতুন উদ্ভিদের আবার সৃষ্টি করবে। দিস ইজ হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। মানে ব্যাপারটা এরকম যে এখানে এই দেখো আমি দেখিয়েছি যে এখানে পরাগরেণু,
এখান থেকে আমি এই যে ছোট ছোট করে করেছি এগুলো সবই পরাগনালিকা নিচের দিকে নামবে। তো এখান থেকে এই যে পরাগনালিকার মধ্যে দিয়ে এসে এখান থেকে সোজা চলে এসেছে দেখো, যেখানে ডিম্বাণু নিষিক্তকরণ করলো। এখানে ওপর দিকে তোমার সহকারী, নিচের দিকে সহকারী সেল থাকে, মাঝখানে নির্মিত নিউক্লিয়াসের অবস্থান, নিচের দিকে যে সেল থাকে তাকে আমরা বলছি সহকারী সেল, তারপর নির্মিত নিউক্লিয়াস। এই যে নিষিক্তকরণ হলো, এই নিষিক্তকরণ হওয়ার ফলে সস্যল উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ডিপ্লয়েড সংখ্যক এবং তার সঙ্গে হ্যাপ্লয়েড সংখ্যক, অর্থাৎ শস্য উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড সংখ্যক আমরা 3n নাম্বার অফ ক্রোমোজোম পেলাম। কি করে পেলাম না, এক্ষেত্রে 2n প্লাস n ইজ ইকুয়াল টু 3n শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে। এটা একটা মনে রাখতে হবে, এটা একটা আমাদের এমপির জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে একটা শর্ট কোশ্চেন আছে যে তোমার ইয়ের ক্ষেত্রে কিভাবে হয়, কি বলে, শস্য উদ্ভিদের ক্ষেত্রে বা ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কিসে অবস্থান করে, তখন এটা বলতে হবে। এই হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক কার্য। তো সপুষ্পক উদ্ভিদের নিষেক কার্যের পরে পরবর্তীতে এরপরে যেটা আছে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অল্টারনেশন অফ জেনারেশন, বা যাকে আমরা বলছি যৌনুক্রম। এই পার্টটা একটু আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, যৌনুক্রমের ক্ষেত্রে প্রথমেই বলি যে যৌনুক্রম বুঝতে গেলে পরে আমাদের যেটা সব থেকে বড় ট্রাভেল হয়, মানে অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম বোঝার ক্ষেত্রে আমাদের জন্য যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে আমরা কতগুলো জিনিস এখানে প্রথমে বেসিক জিনিসটা আমরা বুঝতে পারি। বেসিক্যালি মোস্ট অফ দ্য রিলেভেন্ট স্টুডেন্ট দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য স্পোরোফাইটিক ফেজ অর হোয়াট ইজ দ্য গ্যামেটোফাইটিক ফেজ। এই পার্টটা না বোঝবার কারণে আমাদের ট্রাভেল হয় যেটা, সেটা হচ্ছে আমরা যৌনুক্রমটা বুঝতে পারি। তো আমি একটু জিনিসটাকে এখানে দেখাই, বোর্ডে করছি আমি একটা, এখানে তোমাদের অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ দ্য ক্লাস 10 আমি এখানে ফার্ডের যৌনুক্রম বা অ্যাকচুয়ালি ট্রেডোফাইটিক যৌনুক্রমটা এখানে আছে, তো ট্রেডোফাইটিক অল্টারনেটিভ জেনারেশন আমি সেটাকে এখানে তুলে রেখেছি। এটা তোমাদের বইতেও পেয়ে যাচ্ছ। এটা ছাড়া বেসিক জিনিসটাকে আমি এখানে স্টার্ট আপ করি। প্রথম জিনিসটা হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল আসবে যেটা, সেটা হচ্ছে স্পোরোফাইটিক ফেজ। আচ্ছা, স্পোরোফাইটিক ফেজ এর বাংলা মানে হচ্ছে রেণুধর দশা। অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে আমরা দুটো দশা গাছের ক্ষেত্রে দেখতে পাই। দ্য ফার্স্ট অফ অল দ্যাট ইজ স্পোরোফাইটিক ফেজ অ্যান্ড দ্য আদার ইজ গ্যামেটোফাইটিক ফেজ। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, যে স্পোরোফাইটিক ফেজ নিলাম, নেক্সট গ্যামেটোফাইটিক ফেজ। These two phases will alternate with each other and that is why this is called alternation of generation. একে এই দুটো ফেজ গাছের ক্ষেত্রে স্পোরোফাইটিক ফেজ and গ্যামেটোফাইটিক ফেজ, these two phases are always rolled down, মানে বাংলায় বললে কি হয়, রেণুধর দশা এবং লিঙ্গধর দশা, এই দুটো দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হতে থাকে। এই কারণে একে আমরা কি বলছি না, অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম। এবার একটা জিনিস এখানে বুঝতে হবে, ফার্স্ট অফ অল যেটা আমাদের ক্ষেত্রে খুব বড় ট্রাভেল হয়, দ্যাট ইজ আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে প্রথমত এই কোন দশাটা কোন দশায় আছে। দ্যাট মিনস, আই রিপিট ইট, দ্যাট মিনস কোন দশাটা, স্পোরোফাইটিক দশাটা ডিপ্লয়েড দশা আর গ্যামেটোফাইটিক দশাটা হ্যাপ্লয়েড দশা। আমি কি বলছি, আমি বলতে চাইছি যে আমাদেরকে বুঝতে হবে যে কোন দশাটা হ্যাপ্লয়েড সিচুয়েশনে থাকে, কোন দশাটা ডিপ্লয়েড সিচুয়েশনে থাকে। আদারওয়াইজ উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট দ্যাট, আমরা কিন্তু আর বুঝতে পারবো না। তাহলে আমি প্রথমত আরেকবার রিপিট করি, লেট উই হ্যাভ ব্যাক টু দ্য সিচুয়েশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট অফ অল there is two phases are there. The first phase is sporophytic phase and another phase is gametophytic phase, and these two phases are being alternate with each other, and that is why this is called alternation of generation. Now point is coming, that is sporophytic phase is always in the diploid situation. That means it is 2n. Always remember it.
this you can tell this that it is mandatory to remind this that sporophytic phase is always in the phase of the diploid situation. কি বলছি না স্পোরোফাইটিক ফেজ কিন্তু সবসময় ডিপ্লয়েড সিচুয়েশনের মধ্যে আছে, এটা আমাকে মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট, gametophytic phase is always in the haploid situation. That means this is M situation. Now, what is formed from the sporophytic phase? Sporophytic phase থেকে কি উৎপন্ন হয় আরেকবার রিপিট করি। ফার্স্ট অফ অল sporophytic phase গেল, gametophytic phase গেল, সেকেন্ড অফ অল sporophytic phase ডিপ্লয়েড সিচুয়েশনে থাকে, gametophytic phase হ্যাপ্লয়েড সিচুয়েশনে থাকে গেল। এই স্পোরোফাইটিক ফেজ থেকে আমরা কি পাচ্ছি না স্পোরোফাইটিক ফেজ থেকে আমরা পাই স্পোর বা রেণু। এখন আমরা এটা জানি যে স্পোর ডিপ্লয়েড সিচুয়েশন হোল্ডার, দেন তার মানে কি এন সিচুয়েশন হোল্ডার। ভালো করে খেয়াল করা যাক। Give the concentration to this sector or to this point that sporophytic phase is in the diploid situation and the spore is in the haploid situation. So, what type of the division will be occurred in this sector? Sporophytic phase is in the diploid situation. I repeat it. And spore is in the haploid situation. Then, what type of the cell division will be situated in this sector? Obviously, meiosis. আমরা জানি যে ডিপ্লয়েড সিচুয়েশন থেকে হ্যাপ্লয়েড সিচুয়েশনে আমরা যখনই ঢুকছি তখনই কিন্তু এখানে আমাদের মিওসিস সেল ডিভিশনকে প্রয়োজন। তাহলে স্পোরোফাইটিক ফেজ ডিপ্লয়েড সিচুয়েশনে ছিল, সেখান থেকে হ্যাপ্লয়েড সিচুয়েশনে আসলো, আসার কারণটা কি হলো না মিওসিস সেল ডিভিশন। এবার দেখা যায় এই স্পোর ইট ইজ আ পার্ট অফ দ্য gametophytic phase. It is a part of the gametophytic phase. Why? দেখো ভুলটা কোথায় হয়, মোস্ট অফ দ্য রিলিভেন্ট স্টুডেন্ট, বেশিরভাগ ছেলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি যে ভুলটা করে বসে যে স্পোরোফাইটিক ফেজ দ্যাট মিনস স্পোর স্পোর স্পোরো স্পোর ফ্রম স্পোর স্পোরোফাইটিক ফেজ। তার মানে ভুলটা করে ফেলে কি যে স্পোর ইজ দ্য পার্ট অফ দ্য স্পোরোফাইটিক ফেজ, নট। নেভারলেস সবসময় মনে রাখতে হবে always goes to the haploid section or to the diploid section. ব্যাপারটা এইখানে আমি বোঝাতে আরেকটু ক্লিয়ার করি, বাংলা করি। আমার মনে হচ্ছে একটু বেশি বলা হয়ে যাচ্ছে, একটু কম করি জিনিসটা। আমাদের মনে রাখতে হবে যে স্পোরোফাইটিক ফেজের সঙ্গে স্পোরের মিল থাকলেও এই কথাটা আমাদের মাথায় নিলে হবে না, রাখতে হবে মনে যে gametophytic phase haploid situation spore haploid situation, that means this is the part, অর্থাৎ gametophytic phase এর পার্ট হচ্ছে spore। পরিষ্কার? নেক্সট, gametophytic phase থেকে আমরা কি পাচ্ছি? গ্যামেট পাচ্ছি। নাও আমরা অলরেডি জানি যে গ্যামেট কিন্তু দু রকম, একটা মেল গ্যামেট হবে আর একটা ফিমেল গ্যামেট হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? প্রথমত পেলাম মেল গ্যামেট, একটা মেল গ্যামেট পেলাম আর একটা আমরা ফিমেল গ্যামেট পেলাম। এই দুটো ফিউশন করিয়ে দাও, মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেটের ফিউশন করাও। যখনই আমরা মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেটের ফিউশন করাবো, দেন দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ কল্ড ফার্টিলাইজেশন প্রসেস। এবার আমরা এটাকে বলছি কি না এই যে ফিউশন করালাম মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটে, দিস ইজ কল্ড ফার্টিলাইজেশন, বা আমরা যাকে বাংলা কথায় বলছি ফার্টিলাইজেশন, বা যাকে আমরা বাংলায় কি বললাম না নিষেক করলাম। এই ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি করলাম না ফার্টিলাইজেশনের ফলে কি হলো? জাইগোট বা ZYGOT, জাইগোট। এন্ড জাইগোট স্পোরোফাইটিক ফেজটা আবার ঢুকে গেল। জাইগোট কিন্তু ডিপ্লয়েড স্টেজেতে হোল্ড করছে। জাইগোট কিন্তু দেখো মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট
দুটো একসঙ্গে নিল, দ্যাট মিনস দিস ইজ হোল্ডিং ইনটু দ্য সিচুয়েশন অফ দ্য ডিপ্লয়েড সিচুয়েশন, অর্থাৎ দিস ইজ পার্ট অফ দ্য স্পোরোফাইটিক ফেজ। এই যে জিনিসটা না, দিস ইজ দ্য বেসিক থিং অফ দি অল্টারনেশন অফ জেনারেশন। এটা কিন্তু কথা বলি সেটা হচ্ছে এটা, এই যে জিনিসটা আমি এতক্ষণ বলে গেলাম, এটা হচ্ছে তোমার অল্টারনেশন অফ জেনারেশনের বা যৌনুক্রমের বেসিক মেথড। এইবার আমরা এখান থেকে চলে আসছি কি, যে এই অল্টারনেশন অফ জেনারেশন, আমি এবার মুছি এটা, আমি এই দিকটা মুছি তাহলে সুবিধা হবে। এটা এমন সমস্ত উদ্ভিদের যৌনজননটা এমন কিছু ব্যাপার নয়, ওই পার্টটা হচ্ছে তোমরা, আমি বলেও দিলাম এক্ষুনি, তো তোমরা অনেকবার বলে দিই, রিপিট করে দিই সমস্ত উদ্ভিদের যৌনজননটা, যে ওটা তোমরা ওই যে রেখচিত্রটা আছে ওই রেখচিত্রটাকে তোমরা ফলো আপ করবে, আর ছবিটা তো ফলো আপ করছো, মানে ওপরে পরাগনালিকা পড়ছে, পরাগনালিকা দিয়ে তলায় এসে সহকারে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে। এটা তো সমস্ত উদ্ভিদের ব্রিফ করে দাঁড়ায় যৌনজনন, যে ওটাকে আমি লাভ করে দিলাম। এবার আমরা এখান থেকে চলে আসি, কোথায় চলে আসছি না, দিস ইজ অল্টারনেশন অফ জেনারেশন, এইটা বেসিক ম্যাটার। তাহলে আরেকবার রিপিট করেছি, মাঝখানে আরেকবার রিপিট করি। কেন বারবার রিপিট করছি? কারণ আছে, আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় যে অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম, ইট ইজ নট ক্লিয়ার টু অল মাই স্টুডেন্ট। আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় খুব কম ছেলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়। সবাই শুধু মুখস্থ করবার চেষ্টা করে, মুখস্থ করার বিষয় নয়, বিষয়টা একটু বোঝার, এবং যে বুঝবে সেই করতে পারবে, কোনো প্রবলেম কিছু নেই। দিস ইজ দ্য হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন হচ্ছে স্পোরোফাইটিক অ্যান্ড গ্যামেটোফাইটিক দশার, বা বলতে পারো রেণুধর এবং লিঙ্গধর দশার, বা বলতে পারো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা বলছি অল্টারনেশন অফ জেনারেশন। উদ্ভিদের ক্ষেত্রে এর পর্যায়ক্রমিক আবর্তন। দেন কি হলো, ফার্স্ট অফ অল উই মাস্ট রিমেম্বার দ্যাট দ্য স্পোরোফাইটিক ফেজ or রেণুধর দশা, this is the diploid section of the plant and it is the part to produce the spore. Spore is the haploid section of the part and spore goes to the gametophytic phase, লিঙ্গধর দশা developing, and after that in the stage of the gametophytic phases the gametes will be formed and male gamete and female gamete is there to be fused to each other. This is called the fertilization process, and this method will form the zygote, and zygote will develop into the sporophytic phases. This is the circular system by which the alternation of generation is goes through. This is why it is called alternation of generation. অনুক্রম পদ্ধতি আমরা কেন বলছি না, স্পোরোফাইটিক ফেজ থেকে প্রথমত হচ্ছে রেণু তৈরি হচ্ছে, না স্পোর তৈরি হচ্ছে, স্পোর চলে আসছে গ্যামেটোফাইটিক ফেজে, গ্যামেটোফাইটিক ফেজ ডেভেলপ করছে, গ্যামেটস ডেভেলপ করাচ্ছে, জাইগোট ডেভেলপ করাচ্ছে স্পোরোফাইটিক ফেজেতে। মনে রাখার বিষয় হচ্ছে একটাই, যে আমরা ভাবতে পারি যে স্পোরোফাইটিক ফেজ আমাদের, যেহেতু এটা স্পোর, দ্যাট ইজ ওয়াই স্পোরের সঙ্গে স্পোরোফাইটিক, তা কিন্তু মোটেই নয়। সবসময় মনে রাখতে হবে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড নিয়ে চলবো ভাই। সো তার স্পোরোফাইটিক ফেজ হচ্ছে ডিপ্লয়েড স্টেজ, স্পোর থেকে চলে এলো গ্যামেটোফাইটিক ফেজ, এখানটা কিন্তু হ্যাপ্লয়েড স্টেজ। নাও এবার আমরা চলবো কোথায় চলি না, হাউ মেনি টাইপস অফ দ্য অল্টারনেশন অফ জেনারেশন আছে, কত রকমের অল্টারনেশন অফ জেনারেশন আছে। প্রথম হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে ফার্স্ট অফ অল কি, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, বা আমরা বলতে পারি যে হ্যাপ্লন্টিক অল্টারনেশন অফ জেনারেশন। নেক্সট ডিপ্লন্টিক লাইফ সাইকেল or diplontic alternation of generation. Next, haplodiplotic life cycle or haplodiplotic alternation of generation. আমাদের সিলেবাস, in the syllabus of ours class 10, সেই সিলেবাসেতে আমরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল সম্পর্কে আমাদেরকে অত যেতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। এই দুটো সম্পর্কে কত আলোচনা এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমরা যখন আরও উচ্চতর ক্লাসে পড়বে, একটা কথা এখানে কিন্তু বলে রাখি, আজকে ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক ছেলেকে বলছি, নট অনলি ফর মাই স্টুডেন্ট বাট অলসো টু এভরি স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হু আর ভিউজ ক্যান সি মাই ভিডিও, দ্যাট এই ফেজটা না, এইখানটা তোমরা মনে রাখো, এই পার্ট যেটা আমি এখন বোঝালাম, তাহলে দেখবে তোমাদের কাছে বাকি পার্ট দুটো খুব ইজি হয়ে যাবে।
আর না হলে কিন্তু ইজিটা হবে না, নাহলে কিন্তু তখন মাথার মধ্যে খুব খিচুড়ি ঢুকে যাবে। তো চলো, let me have come back to the point. That is, ফার্নের জনুক্রম বা অল্টারনেশন অফ জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন অফ দি টেরিডোফাইট। মানে আমরা ফার্ন বলতে কি বুঝি? ফার্ন হচ্ছে কিন্তু টেরিডোফাইটের মতো। তো চলো আমরা টেরিডোফাইটের সম্পর্কে বা ফার্নের জনুক্রম সম্পর্কে আলোচনা করি। রেডি দেখো, খুব সোজা ব্যাপার। এবার দেখো তুমি এটার সঙ্গে এখানে কম্পেয়ার করতে শুরু করো। কি পাচ্ছ দেখো, এইখানে ফার্স্ট অফ অল স্পোরোফাইটিক ফেজ, তোমার রেণুধর দশা, সেখান থেকে দেখো রেণু অর্কিকোষ ডিপ্লয়েড, দেন চলে আসছি রেণু লিঙ্গধর দেহ তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড সেকশন, যেখান থেকে গ্যামেটোফাইটিক ফেজ, যেখান থেকে আমরা পুংধানী মানে তোমার মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পেয়ে গেলাম, এবং সেখান থেকে ফার্টিলাইজেশন নিষেক হলো জাইগোট, রেণুধর কটি, রেণুস্থলী, একই সিস্টেম। জাস্ট এটা ঘুরছে। এখানে কি হচ্ছে দেখো, ব্যাপারটা এটা, তুমি বলবে যে স্যার আমি একটা কথা বুঝতে পারছি না যে এইগুলোর মধ্যে তফাৎ থেকে, আপনি তো এটা বলেই গেলেন, তো এটার সঙ্গে তো এটাকে মিলে পাচ্ছি। আসলে কি জানো, তোমরা যখন এই হ্যাপ্লয়েডিক লাইফ সাইকেল ডিপ্লয়েডিক লাইফ সাইকেলটা করবে, তখন দেখবে এখানে হ্যাপ্লয়েড দশার প্রাধান্য আছে। মানে বেশিরভাগ জায়গাটা লাইফ সাইকেলটা হ্যাপ্লয়েড দশার মধ্যে দিয়ে চলে। এখানে যখন তুমি যাবে তখন দেখবে ডিপ্লয়েড দশাটা বেশিরভাগ জায়গার মধ্যে দিয়ে চলে। হ্যাপ্লোডিপ্লয়েডিক বা দিস টাইপ অফ দ্য লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্টস, ইট ইজ 40-60 or 60-40 বলতে পারো। এই রেশিওতে এটা চলে। তো এই হচ্ছে সিস্টেম, দিস ইজ দ্য অল্টারনেশন অফ জেনারেশন। অ্যান্ড এর পরবর্তী, তাহলে এতক্ষণ কি দাঁড়ালো আমরা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কিত বিষয় আলোচনা। তো বৃদ্ধি আমরা কাকে বলছি? মানব বিকাশের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে যে কোষের বিভাজন বা কোষের পরিমার্জন পদ্ধতির মধ্যে দিয়ে যখন আমরা বেড়ে উঠছি, তখন তাকে বলছি বৃদ্ধি। জনন হলো, রিপ্রোডাকশন কমপ্লিট হলো, রিপ্রোডাকশন কমপ্লিট হওয়ার পরে আমরা দেখলাম যে জনন কার্য সম্পন্ন হয়ে গেল, কোষ তৈরি হলো, জাইগোট, ডিভিশন মেথডে চলে গেল, ডিভিশন হচ্ছে জাইগোট, জাইগোট ডিভিশন কমপ্লিট হলো, হওয়ার পরে আমরা চলে এলাম ওখান থেকে আস্তে আস্তে করে বডি তৈরি হচ্ছে। এই ঘটনাটাকেই বলছে বৃদ্ধি। বৃদ্ধির দশা আমরা কাকে কাকে বলবো? কোষ বিভাজন, তারপর ধরো কোষের আকার বৃদ্ধি, কোষীয় বিভেদন, হ্যাঁ, এইগুলোকে আমরা বলছি বৃদ্ধির দশা। এরপর চলে এসো তোমার কোষের ক্ষেত্রে তোমার বিকাশের দশা। এবার বৃদ্ধির ক্ষেত্রে মানব বিকাশের, মানবের কীরকম হবে? ধরো প্রথমত হচ্ছে সদ্যজাত, তারপর আমরা কিশোর অবস্থায় যাচ্ছি, তারপর আমরা যুবক হচ্ছি, তারপর আমরা প্রৌঢ় হচ্ছি, তারপর আমরা বৃদ্ধ হচ্ছি, তারপর মৃত্যু হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে বৃদ্ধির দশা। আর এরপরে মাঝখানে একটা আসছে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল আসছে। যে বয়ঃসন্ধিকাল হচ্ছে কৈশোর থেকে যৌবনের দিকে যখন আমরা যাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি বয়ঃসন্ধিকাল। আর বিকাশকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? বিকাশ মানে হচ্ছে যে আমাদের ম্যাচুরিটি, হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট। ধরো কেমন বলি বলতো, যে আমরা একটা নির্দিষ্ট বয়সে সবাইকার দেখবে একটা নিজস্ব ম্যাচুরিটি থাকে। আমার বয়সে আমার যেটুকু ম্যাচুরিটি আছে, অবভিয়াসলি সেই ম্যাচুরিটিটা কিন্তু ওই একজন, আমার ম্যাচুরিটি কিন্তু নট অ্যাজ মাই ফাদার, আমার বাবার মতো কখনই হয়, কারণ তার বয়স 70, তো তিনি, তার ম্যাচুরিটির জায়গাটা আলাদা। আবার ধরো তোমরা আমার থেকে ছোট, দ্য স্টুডেন্ট অফ মাই, বিলাভেড স্টুডেন্ট অফ মাই, তোমাদের ম্যাচুরিটি আমার থেকে কম, একদিন আমার মতো হবে। এই যে মানসিক পরিপূর্ণতা পাওয়া, দ্যাট ইজ হচ্ছে বিকাশ। তো আমরা যদি সামারি করি, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। এবার কোশ্চেন আমি পাঠিয়ে দিই, হয়ে গেল। তো সামারি করলে কিন্তু অল্টারনেশন অফ জেনারেশনটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এর মধ্যে যে পিকচার ছবি যেটা আমি মুছে ফেললাম, মুছে ফেলতে বাধ্য হলাম ডিউ টু দ্য স্পেস অফ মাই বোর্ড। এনিওয়ে, তোমরা সবুজ উদ্ভিদের জনজননটাকে অবশ্যই করছো, অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশনের যেভাবে আমি বোঝালাম, তোমরা এই পার্টটা নিয়ে তোমরা বাড়িতে পড়ো, অ্যান্ড ইফ এনি প্রবলেম উইল বি দেয়ার, দেন কন্ট্যাক্ট উইথ মি, বলার অপেক্ষা রাখে না। বাট ইউ হ্যাভ টু রিড অল্টারনেশন অফ জেনারেশন অ্যান্ড দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন কেস অফ দ্য ফ্লাওয়ার্স। হ্যাঁ, একটা কথা এখানে মাঝখানে লাস্টে বলবার আগে একটা জিনিস একটু ছেড়ে দেবার আগেও একটু মনে পড়ে গেল, একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে ওই যে টেরিডোফাইটে বলে যাচ্ছি, ফার্ন বলে যাচ্ছে, লিঙ্কেজটা একটু বলে দেওয়ার দরকার, কারণ আমার মনে হয় যে ওটা লিঙ্কেজ সম্পর্কিত বিষয়ে এখানে নেই। তো লিঙ্কেজটা হচ্ছে এরকম যে
প্ল্যান্ট কিংডমকে আমরা দুটো ভাগে ভাগ করি বেসিক্যালি। দ্যাট ইজ হচ্ছে একটা হচ্ছে তোমার অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক, মানে ক্রিপ্টোগ্যামিয়া অ্যান্ড ফেনোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়ার ক্ষেত্রে আমরা তিনটে ভাগে ভাগ করছি, দ্যাট ইজ হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এই লিঙ্কেজটা পেলে গেল তোমরা যে এই যে দেখো ক্রিপ্টোগ্যামিয়া, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। এখানে তোমার অ্যালগির অল্টারনেশন অফ জেনারেশন হবে। তার মানে এই থ্যালোফাইটের আবার দুটো ডিফারেন্সিয়েট হয়, একটা হচ্ছে তোমার ওই অ্যালগি অ্যান্ড ফানগি, ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে। আমরা এখানে বেসিক্যালি in our syllabus we have discussed about the টেরিডোফাইটিক প্ল্যান্টস, দ্যাট মিনস ফান্ড। আর আমরা এছাড়াও কিন্তু তোমরা বলে দিলাম আমি যেগুলো হ্যাপ্লন্টিক বা ডিপ্লন্টিক লাইফ সাইকেল এগুলো আছে, এগুলো পরবর্তীকালে আবার পড়বে তোমরা, তখন তোমরা ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে। ভালো থেকো, সুস্থ থাকো, গুড ডে।